অনুষ্কার কথা শুনে অনুসুয়ার তো আকাশ থেকে পড়ার অবস্থা। ছুটির পরে তোর আবার কিসের পরীক্ষা রে, সেটাই তো বুঝতে পারছি না। অনুসুয়া সরল মনে কথাটা বলল। অনুষ্কা কিন্তু কথাটা শুনেই প্রচণ্ড ক্ষেপে গেল। মেজাজ দেখিয়ে বলল, এই তোকে কে বলেছে আমার সব ব্যাপারে নাক গলাতে? আমার ইচ্ছা হয়েছে তাই যাব না, বুঝতে পেরেছিস? অনুসুয়া চুপ করে গেল। কেননা অনুষ্কাকে খুব ভালো করেই চেনে সে। অনুষ্কা যেখানে বাবা মাকেই মানে না, তো সেখানে সে কোন ছাড়। কিন্তু বেশিক্ষণ চুপ করে থাকতে পারল না। একটা কথা মনে পড়ে যেতে অনুসুয়া বলল, ওরকম করে বলছিস কেন তুই? ছোট মামা কি বলেছিল আগেরবার, সেটা তোর মনে নেই? কি বলেছিল? অনুষ্কা মেজাজ দেখিয়ে বলল, বারে ছোট মামা বলেছিল না, এবারে গেলে মামাদের পুকুরে আমাদের সাঁতার শেখাবে। প্রবল উচ্ছ্বাসে কথাগুলো বেরিয়ে এলো অনুসুয়ার মুখ থেকে। যতটা উৎসাহ নিয়ে অনুসুয়া কথাটা বলল, ঠিক ততটা তাচ্ছিল্য নিয়েই অনুষ্কা কথাটা ফেরত দিল। নাক সিটকে প্রবল তাচ্ছিল্যে অনুষ্কা বলল, ওইসব গেও মেয়েদের মতো সাঁতার তুই শেখ না, কে বারণ করেছে? কিন্তু এই নিয়ে ফারদার আমাকে কিছু বলতে আসবি না বলে দিলাম। তাছাড়া ছোট মামার উচিত আমি চলবো নাকি? কি ভেবেছিস তুই আমাকে? ছোট মামার সম্বন্ধে এরকম কুরুচিকর মন্তব্য শুনে অনুসুয়ার মেজাজটা বিগড়ে গেল। সে অনুষ্কার সাথে আর মুখ না লাগিয়ে এবার সোজা ছোট মামা শিবনাথকে ফোন করলো। ছোট মামা, এবারে মনে হয় আমাকে একাই যেতে হবে। যদি তুমি আমায় নিতে আসো তাহলে কিন্তু আমার যাওয়া হবে। ও প্রান্ত থেকে ছোট মামা জিজ্ঞেস করলো, কেন অনুষ্কা এবার আসবে না? না, তার নাকি পরীক্ষা আছে। এর বেশি আমি আর কিছু জানি না। তোমার যদি কিছু জানার থাকে তাহলে পরে না হয় ওর থেকেই জেনে নিও। অনুষ্কা কেন যে তাকে এত হিংসে করে সেটা ভেবে খুব কষ্ট হয় অনুষ্কার। কিন্তু মামাবাড়ি না যাওয়ার পেছনে অনুষ্কার যে অন্য একটা উদ্দেশ্য রয়েছে সেটা অনুষ্কা জানত না। অনুষ্কা জানে অনুষ্কা থাকলে তার প্ল্যানটা সব চৌপট হয়ে যাবে। অনুষ্কা একবার তার প্ল্যানের কথাটা জেনে গেলেই ঠিক বাবা আমার কানে চুগলি কাটবে। তাকে যদিও কেউ আটকাতে পারবে না, তবু ফর নাথিং একটা সিন ক্রিয়েট হবে। অনুষ্কা চায় না রমেন্দুর কাছ থেকে কাজ আদায় না করা পর্যন্ত এই কথাটা কেউ জেনে ফেলুক। দুদিন পর অনুষ্কাকে নিতে শিবনাথ এলো। অনুষ্কার না যাওয়ার কথাটা শিবনাথকে খুব দুঃখ দিয়েছে। সেই কথাটাই শিবনাথ বলল, কিরে অনুষ্কা, এর আগে তুই আমাদের ওখানে যাসনি এমন তো কোনোবারও হয়নি, তাহলে এবার কি হলো? যাতে একেবারে ঠিকই করে নিলি যে যাবি না। অনুষ্কাকে যা বলেছিল ছোট মামাকেও সেটাই বলল অনুষ্কা। তবে বলার আগে মাকে একবার আর চোখে দেখে নিল, কারণ সব ব্যাপারে বাগড়া দেওয়ার মায়ের একটা বদ অভ্যাসে দাঁড়িয়ে গেছে। এখনই যদি বলে বসে, শিবু মিথ্যে বলছে, তুই ওকে জোর করে নিয়ে যা, তাহলেই হয়েছে। তাই আর দেরি না করে অনুষ্কা কোনো রকমে ঢোক গিলে আমতা আমতা করে বলল, ও কিছু নয় ছোট মামা, একটা ক্লাস পরীক্ষা আছে। শিবনাথ সরল মনের মানুষ, অনুষ্কার মতো অত ঘোর প্যাচ সে ধরতে পারে না। তাই সরল মনেই বলল, তা পরীক্ষা যখন বইপত্র নিয়ে ওখানেও তো পড়াশোনা করতে পারতিস, কোনো অসুবিধা ছিল না। অনুষ্কাকে অনুসুয়ার মা আশা দেবীও ভাইয়ের কথা সায় দিয়ে বললেন, শিবু তো ঠিকই বলেছে, পরীক্ষা যখন তখন ওখানে গিয়েও তো পড়তে পারতিস। নাকি অন্য কোনো রাজকার্য আছে এখানে? বুঝি না বাপু কিছু। মা কি তার প্ল্যানটা ধরে ফেললো নাকি? বুঝতে পারে না অনুষ্কা। অনুসুয়া মামার বাড়ি চলে গেলে সে স্টুডিওয়ে যেতে পারবে সবাইকে ফাঁকি দিয়ে, কিন্তু অনুসুয়া থাকলে তার স্টুডিওয়ে যাওয়ার কথাটা বাবার কানে ঠিক তুলে দিত। তাই বেফাস কিছু বলে সে কোনোভাবে ফাঁসতে চায় না এই মুহূর্তে। ব্যাপারটা ম্যানেজ করার জন্য অনুষ্কা তাই আদুরে গলায় বলল, পরের বারে ঠিক যাবো, দেখে নিও ছোটো মামা। অনুষ্কার এই দেখনদারি কথাবার্তা শিবনাথ কতটা বিশ্বাস করলো তা সেই জানে, কিন্তু এটা নিয়ে আর টু শব্দটি মুখে কাড়ল না সে। অনুষ্কা চলে যাওয়ার পর 2 দিন আর বাড়ি থেকে বের হলো না অনুষ্কা। বাড়ির পরিস্থিতির ওপর এই 2 দিন সে শুধু নজর রেখেছে। কারণটা আর কিছু নয়, নিজেকে বাড়ির লোকের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা। তাছাড়া মামাবাড়ি না গিয়ে এই গরমে যদি সে বাইরে বেরোবার চেষ্টা করে, তাহলে মায়ের হাজারো প্রশ্নের মুখে পড়তে হবে তাকে। বাবা তার সাথে এখন আর ঠিকমতো কথা বলে না, বলতে গেলে বাবার চোখের বিষ সে এখন। মাও সবসময় খড়গহস্ত তার উপর, পারলে গরম কড়াইয়ে এপিট ওপিট করে ভাজে। কিন্তু অনুষ্কা এখন আর এসবে পাত্তা দেয় না, কারণ তাকে যারা অপছন্দ করে তার মনেও তাদের কোনো জায়গা নেই, সে বাবা মা কিংবা বোন হলেও নয়। 2 দিন হয়ে গেছে অনুষ্কা বাড়ি থেকে বেরোয়নি, কিন্তু না বেরোলেও তার মন পড়ে আছে স্টুডিওয়ে। প্রথম দিনের স্টুডিওয়ে যাওয়ার কথাটা অনুষ্কার মনের পর্দায় ভেসে উঠল। সেদিন রমেন্দু তাকে বলেছিল, যা বলার আছে ঘরে এসে বলুন। ঘরে ঢুকে রমেন্দু সামনে চেয়ারটা দেখিয়েছিল, বসুন। অনুষ্কা বসলে রমেন্দু খুব ব্যস্তভাবে বলেছিল, যা বলার একটু তাড়াতাড়ি বলুন। রমেন্দুর ব্যস্ততা অনুষ্কাও খেয়াল করলো।
এক ভদ্রলোক এক বান্ডিল স্ক্রিপ্টের কাগজ নিয়ে ঘরে ঢুকলো। তাকে দেখে অনুষ্কার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলে মনে হলো। রমেন্দু তাকে দেখে বলল, শুভেন্দু, আজ নাইট শিফটে শুটিংয়ে আমি ভাবছি প্রথমে গৌরী আর রমেশের বিয়ের সিনটা তুলব। হয়ে যাবে দাদা, তুমি এক কাজ করো, কোন কোন শট এরপরে নেবে সেই সিনগুলো পরপর সাজিয়ে নাও। অনুষ্কা সব শুনছিল আর উত্তেজনায় ফুটছিল। সে তো এই জীবনটাই চায়। রমেন্দুর মন যে করে হোক তাকে জিততেই হবে। দরকার পড়লে একটা পুরুষ মানুষ একটা মেয়ের কাছে যা চায় নিজের কেরিয়ারের স্বার্থে, অনুষ্কার তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু রমেন্দু লোকটা কেমন? সে শুনেছে ফিল্ম জগতের মানুষগুলো নাকি অতি ধুরন্ধর। তাদের কোনটা মুখ আর কোনটা মুখোশ তা নাকি বাইরে থেকে বোঝা খুব দুষ্কর। অনুষ্কা মনে মনে বলল, তুমি কত ধোয়া তুলসী পাতা সেটা আমিও দেখব রমেন্দু। অনুষ্কা জানে এই গ্ল্যামার্স জগতে প্রতিদিন কত সুন্দরীর হাতছানি থাকে। রমেন্দু একজন সফল ডিরেক্টর, শুধু একটু অভিনয়ের চান্স পাওয়ার জন্য কত মেয়ে রমেন্দুর পেছনে পড়ে রয়েছে। রমেন্দু হ্যান্ডসাম, তার শুধু একটু চোখের ইশারায় তারা তার বেড পার্টনার হতেও দুবার ভাববে না। সুতরাং রমেন্দুকে ধোয়া তুলসী পাতা ভাবাটা একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অনুষ্কা মনে মনে হাসে। রমেন্দু যে ফুলে সন্তুষ্ট সে সেই ফুলই দেবে। তবু রমেন্দুকে ভর করে তাকে তার স্বপ্ন পূরণ করতেই হবে। অনুষ্কা বাস্তবে ফিরে এলো। সে ঠিকই করে রেখেছিল যত বাধাই আসুক না কেন আজ তাকে স্টুডিওয়ে যেতেই হবে। আর সেই জন্য সে তার প্রিয় বান্ধবী ললিকে দুপুরে আসতে বলেছিল। জানে ললির সাথে বেরোলে মা ততটা আপত্তি নাও করতে পারে। ললি আসছে সেটা ফোনে জানার পর অনুষ্কা মন ভুলানো সাজে নিজেকে সাজিয়ে তুলল। ললি ঠিক সময়েই এলো। এই ভর দুপুরের ভ্যাপসা গরমে ললিকে ঘেমে নিয়ে আসতে দেখে খানিকটা সন্দেহের গলায় আশাদেবী জিজ্ঞেস করলেন, কী রে, কোথাও যাচ্ছিস নাকি তোরা? ললি অনুষ্কার দিকে এক পলক তাকিয়ে আমতা আমতা করে বলল, সামনে তো পরীক্ষা, তাই ওকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছি একসঙ্গে পড়বো বলে। আশাদেবী অবাক হয়ে বললেন, কেন, এখানে পড়, এত গরমে তোর বাড়ি যাওয়ার কি দরকার? সে তুমি বুঝবে না, ওর কাছে প্রফেসরদের ভালো নোট আছে, সেগুলো ওদের বাড়ি না গেলে পাবো কি করে? অনুষ্কা মাকে থামিয়ে দিল একটা মন গড়া কথা বলে। অনুষ্কার দিকে এতক্ষণ খেয়াল করেননি আশাদেবী, কিন্তু এবার তার দিকে চোখ পড়তেই মনে দারুণ সন্দেহ জেগে ওঠে। এত সেজে গুছে তুই পড়তে যাচ্ছিস, এটা আমায় বিশ্বাস করতে বলিস? অনুষ্কা মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ললিকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গেল। ললিও কম অবাক হয়নি এই ভর দুপুরে ভ্যাপসা গরমে অনুষ্কা তাকে এইরকম ঘোরদৌড় করে ডেকে আনায়। বাইরে এসে তাই খানিকটা অবাক হয়ে ললি বলল, কি মতলব বলতো তোর? এই কাঠফাটা দুপুরে তুই চললি কোথায়? আমি যে মিথ্যে কথা বলছি মাসিমা কিন্তু সেটা ধরে ফেলেছে, আমার খুব খারাপ লাগছে। ছাড় ওসব কথা, আমি কোথায় যাচ্ছি জানতে চাইছিলি না? ললি চোখ টিপে বলল, দেখে তো মনে হচ্ছে কোনো অভিসারে চলেছিস। অনুষ্কা হেসে ফেলে, কথাটা ঠিকই বলেছিস, অভিসারই বটে। তারপর তার স্টুডিওয়ে যাওয়া, রমেন্দুর মুখোমুখি হওয়া, সব ব্যাপারটা বেশ রংচং চড়িয়েই বলল অনুষ্কা। শুনতে শুনতে ললির দু চোখ কপালে ওঠার জোগাড়। বলিস কি রে, তুই ডিরেক্টর রমেন্দু চৌধুরীর কাছে গেছিলি? আমিও রমেন্দু চৌধুরীর ভীষণ ফ্যান। ওর হঠাৎ কুয়াশা সিরিয়ালটা আমি একটুও মিস করি না। সন্ধ্যে 6টার আগে সব কাজকর্ম সেরে টিভির সামনে বসবই। যদি কোনোভাবে একদিন মিস হয়ে গেল তো মনটা খুব খারাপ হয়ে যায়। তা হ্যাঁ রে অনুষ্কা, তুই এখন স্টুডিওয় যাচ্ছিস? বলে চোখ টেপে ললি। অনুষ্কা মাথা নাড়ে, আমি যাব তোর সাথে। আমারও খুব ইচ্ছে টিভির পর্দায় নিজেকে দেখতে। অনুষ্কা ঢোক গেলে সে ললিকে এখনই স্টুডিওতে নিয়ে যেতে চায় না। নিজের আখেরটা না গুছিয়ে পরের উপকার করার মতো আহাম্মকি অনুষ্কা করতে চায় না। তাই খানিকটা উপর চাল দিয়ে বলল, আমার হলে তোরটাও হবে, চিন্তা করছিস কেন? তবে কি বলতো, রমেন্দ্র চৌধুরী লোকটা বিশেষ সুবিধের নয়, নতুনদের সাথে খুব রাফ ব্যবহার করে। তাই বলছি আমার জায়গাটা পাকা হোক, তারপর তোকে নিয়ে যাব। অনুষ্কার কথার ঘোর প্যাচ ললি ধরতে না পারলেও অনুষ্কা যে তার কথা ভেবেছে এতেই খুশি ললি। ঠিক আছে, তুই যা, তবে থাক তাহলে, কিন্তু আমার কথাটাও বলিস ডিরেক্টরকে, বুঝেছিস? অনুষ্কা আর কথা না বাড়িয়ে মেট্রো ধরে সোজা চলে আসে টালিগঞ্জে। অনুষ্কা থাকে লিবার্টি সিনেমার কাছে নন্দমল্লিক লেনে। মেট্রোর দৌলতে অল্প সময়ের মধ্যে অনুষ্কা টালিগঞ্জ মেট্রো স্টেশনে চলে এলো। প্রথম দিনের মতো আজও অনুষ্কা একটা রিক্সা নিয়ে সোজা NT1 স্টুডিওয়ে এলো। আজও তার বেশ টেনশন হচ্ছে।
তবে প্রথম দিনের মতো নয়। আজও কেটে অফিসটা প্রদ্যোৎ তাকে দেখে খানিকটা অবাক হয়ে বলল, তুমি কদিন আগে এসেছিলে না? অনুষ্কা ভয় পায়, আজ আবার আটকে দেবে না তো অফিসে? সে তাই ভয়ে ভয়ে বলল, হ্যাঁ। কার কাছে যাবে? আগের দিন যে রমেন্দুর কাছে এসেছিল অনুষ্কা, সেটা বেমালুম ভুলে গেছে প্রদ্যোৎ। ডিরেক্টর রমেন্দ্র চৌধুরীর কাছে যাব। অনুষ্কার কথা শুনেই প্রদ্যোতের সব মনে পড়ে গেল এবার। ও, আগের দিনও তুমি রমেন্দ্র চৌধুরীর ঘরে এসেছিলে না? অনুষ্কা মাথা নাড়ে। আজ আর প্রদ্যোৎ বাধা দিল না, স্লিপ করিয়ে ছেড়ে দিল। আজও প্রচুর ভিড় রমেন্দুর ঘরে। অনুষ্কা শুনল গেট দিয়ে ঢুকেই বাদিকের ফ্লোরে হঠাৎ কুয়াশার শুটিং হচ্ছে। রমেন্দু সেখানেই আছে। গতবার ডিরেক্টর রমেন্দ্র চৌধুরীর সাথে কোনো কথা হয়নি, নিজের কথা কিছু বলতেও পারেনি অনুষ্কা, কারণ প্রচণ্ড ব্যস্ততায় রমেন্দ্র তাকে বেশিক্ষণ সময় দেয়নি সেদিন। তাই স্টুডিওতে ঢোকার পর থেকে কেন জানি প্রচণ্ড টেনশন হচ্ছে অনুষ্কার। রমেন্দুকে আজ নিজের ইচ্ছার কথা বলার স্কোপ পাবে তো? অনুষ্কা চারিদিকে দেখতে দেখতে ফ্লোরের সামনে এসে দাঁড়ায়। তার চোখে পড়ে ফ্লোরের পশ্চিম দিকে একটা শান বাঁধানো পুকুর রয়েছে। পুকুরের জলে অনেক গোল গোল পদ্মপাতা আর পদ্মফুল ফুটে আছে। পাশে একটা বাঁশঝাড়ও দেখতে পেল অনুষ্কা। এগুলো সব শুটিংয়ে লাগে। এসব দেখে বেশ উত্তেজনা ফিল হচ্ছিল তার। অনুষ্কার আর তর সইছিল না। জীবনে কোনোদিনও সে স্টুডিও ফ্লোরে শুটিং দেখেনি, তাই দেখার আগ্রহও প্রবল তার। কিন্তু ফ্লোরে ঢুকে কিছুক্ষণ শুটিং দেখার পর অনুষ্কা বুঝতে পারল যে শুটিং ব্যাপারটা বড্ড বোরিং। একটা শট যতক্ষণ না ডিরেক্টরের মন মতো হচ্ছে ততক্ষণ সেটা ফাইনাল টেক হচ্ছে না। অনুষ্কা নজর করলো রমেন্দ্র মনিটরের সামনে বসে সমস্ত ব্যাপারটা পরিচালনা করছে। একসময় সিনটা শেষ হলো। ফ্লোরের সব লাইট জ্বলে উঠতে ফ্লোরটা আলোর বন্যায় ভেসে গেল। সিনটা ছিল একটা বিয়ের, হিরোইনের সাথে হিরোর বিয়ে। যে মেয়েটি হিরোইনের রোল করছে সে অনুষ্কারই বয়সী, দারুণ গ্ল্যামারাস চেহারা। সিনটা শেষ হতেই মেয়েটি এক দৌড়ে চলে এলো মনিটরের সামনে। তারপর মনিটরে নিজেকে দেখে দারুণ উচ্ছ্বাসে একেবারে রমেন্দ্রর গায়ের ওপর ঢলে পড়ে ন্যাকা ন্যাকা গলায় বলল, আমার শটটা কেমন হয়েছে রমেন্দ্রদা, চলবে তো? মেয়েটির এই গায়ে পড়াটা রমেন্দ্রর মনে হয় একটুও পছন্দ হয় না। রমেন্দ্র যে বেশ বিরক্ত হয়েছে সেটা তার মুখ চোখ দেখেই অনুষ্কা বুঝতে পারে। আর রমেন্দ্রর সংযম দেখে অনুষ্কার মনে প্রশ্ন জাগে, লোকটার এটা অভিনয় নয় তো? সবার সামনে হয়তো নিজের ইমেজ ঠিক রাখছে এইভাবে। হয়তো এই হিরোইনকে নিয়ে এই কাজের ফাঁকে সবার চোখের আড়ালে দীঘা কিংবা বকখালি চলে যাবে মস্তি করতে। অনুষ্কার একটুও বিশ্বাস হয় না যে লোকটা এত সতী। এরকম হ্যান্ডসাম ফিগার, তার উপর নামই ডিরেক্টর, ছোকচোক বাই নেই বললেই হলো। রমেন্দ্র যদি এক গলা গঙ্গা জলে দাঁড়িয়েও বলে যে সে একজন খাঁটি সিদ্ধ পুরুষ, তাহলেও অনুষ্কা এটা বিশ্বাস করবে না। তাই লোকটা সিদ্ধ পুরুষ হোক কিংবা লুজ ক্যারেক্টার, যাই হোক না কেন, তাকে ঘায়েল করার অস্ত্র অনুষ্কার আছে। শুধু সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বেঁকিয়ে কী করে ঘি তুলতে হয় তা অনুষ্কার খুব ভালো করেই জানা আছে। অনুষ্কার মুখে সূক্ষ্ম হাসি খেলে গেল। আজও অনুষ্কা নিজেকে আকর্ষণীয় করে তোলার জন্য অপরূপ সাজে সেজে এসেছে। আজ অনুষ্কা পরেছে একটা নেভি ব্লু কালারের কাঞ্জিভারম আর সেই কালারেরই ব্লাউজ, শ্যাম্পু করা এলো চুল, চোখের কোলে পেন্সিলের টান, ডান হাতে একটা ছোট্ট গোল্ডেন রিস্ট ওয়াচ, কপালে ছোট্ট ব্লু টিপ। এই সাজেই অনুষ্কাকে অপরূপা লাগছে।